তা বন্ধুরা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ইউএস ডলারের আধিপত্য কিন্তু বিশ্বের কোনো দেশ এখনও থামাতে পারেনি। তবে এই ব্রিক্স সম্মেলনকে কেন্দ্র করে যে সিচুয়েশন তৈরি হচ্ছে, বিশেষত কাল যে চুক্তি হয়েছে ভারত ও চীনের মধ্যে, তারপর ভারত ও ইরানের মধ্যে যে বৈঠক হয়েছে, এভাবে ভারত, চায়না, রাশিয়া, ইরান একসাথে হচ্ছে, তা কিন্তু ভয় ধরাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমী দেশগুলোকে। আপনারা জানেন ব্রিক্স সামিটের জন্য নরেন্দ্র মোদী রাশিয়ার কাজানে পৌঁছেছে। তো এখানেই আলোচনা হচ্ছে আমেরিকান ডলারের যে আধিপত্য সেটাকে কিভাবে থামানো যায়। এ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা সভা বসতে চলেছে, আর এটা নিয়েই আমরা আলোচনা করব যে ব্রিক্স কি এমন কোনো প্রক্রিয়া আনতে পারবে যেটার মাধ্যমে ডলারের আধিপত্যকে আটকানো যাবে। আজকের ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। ডলারের আধিপত্য কমানোর বিষয়ে আলোচনার আগে আমরা একটু দেখে নেই ডলারের এত বাড়বাড়ন্ত হলো কী করে। দেখুন বন্ধুরা, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পরপরই অনেক দেশই কিন্তু ডলারের প্রতিদ্বন্দ্বিতা করতে পারত, কিন্তু সেই সময় সব দেশই ছিল যুদ্ধবিধ্বস্ত, যেখানে আমেরিকাকে সহযোগিতা করেছে এই যুদ্ধের কারণে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত না হওয়ায় তারা এই সুযোগটি পেয়ে গিয়েছিল। 1944 সালের শেষের দিকে ব্রেটন উডস এগ্রিমেন্ট নামে একটি চুক্তি হয়েছিল, যেখানে 44টি দেশ এতে সম্মতি জানায়। এই ব্রেটন উডস অ্যাক্ট অনুযায়ী এই দেশগুলি মিলে একটি নতুন আন্তর্জাতিক আর্থিক প্রক্রিয়া তৈরি করেছিল, যেটা যুদ্ধ পরবর্তীকালে দেশগুলির আর্থিক বৃদ্ধিকে এগিয়ে নিয়ে গিয়েছে। আর এই চুক্তি অনুযায়ী সব দেশের মুদ্রার মান তাদের দেশের সোনার সঞ্চয়ের উপর নির্ভর করবে, কিন্তু সোনা কিনতে গেলে সব দেশকেই শুধুমাত্র ডলার ব্যবহার করতে হবে। আর এই কারণটাই ডলারের এগিয়ে যাবার মূল টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। আর এই কারণেই ডলার হয়ে উঠেছে বৈশ্বিক লেনদেনের অন্যতম অঙ্গ। তাই আপনারা খেয়াল করে দেখবেন প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংক ডলার আর সোনা নিজেদের রিজার্ভে যত বেশি সম্ভব রাখার চেষ্টা করে। অর্থাৎ যেই দেশের কাছে ডলার ও সোনার রিজার্ভ যত বেশি থাকবে, সেই দেশ আর্থিক দিক থেকে তত মজবুত বলে মনে করা হবে। এবার আসি কিভাবে ব্রিক্স ডলারকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। দেখুন বন্ধুরা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলির যে সংগঠনটি আছে তার নাম G7। তাদের সদস্যরা হলো আমেরিকা, কানাডা, জার্মান, ফ্রান্স, জাপান, ইতালি ও ব্রিটেন। 2023 রিপোর্ট অনুযায়ী G7 দেশের জিডিপির পরিমাণ পুরো বিশ্বের জিডিপির 29% ছিল। সেখানে 2023 ব্রিক্স দেশগুলির মোট জিডিপি ছিল পুরো বিশ্বের 35.7%। আর এই পার্থক্য আগামী দিনে আরও বাড়বে, কারণ এই মুহূর্তে যেখানে ব্রিক্স দেশে সারা বিশ্বের জনসংখ্যার 45% জনসংখ্যা রয়েছে, সেখানে G7 দেশে সারা বিশ্বের জনসংখ্যার মাত্র 10% জনসংখ্যা আছে। আর আমরা জানি কোনো দেশের যুবশক্তি সেই দেশের অর্থনৈতিক ব্যাকবোন হিসাবে কাজ করে। বিশ্বের উন্নয়নশীল ও শিল্পোন্নত দেশগুলির জোটই হলো ব্রিক্স। এই বছরই ব্রিক্সের সদস্য সংখ্যা 5 থেকে বেড়ে 9 হয়ে গেছে। নতুন যেই 4টি দেশ ব্রিক্সের সদস্যপদ গ্রহণ করলো তারা হলো ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান এবং ইউএই। সৌদি আরবকেও ব্রিক্সের তরফ থেকে সদস্যপদের জন্য বার্তা পাঠানো হয়েছিল, কিন্তু তারা এখনও পর্যন্ত কোনো উত্তর দেয়নি। এছাড়াও আরও 30টি দেশ এই জোটে যোগদান করার জন্য অপেক্ষারত। আসলে কতটুকু শক্তিশালী এই ব্রিক্স, বিশ্বের আর্থিক লেনদেন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের ক্ষমতা খর্ব করার ক্ষেত্রে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে এইবারের এই ব্রিক্স সম্মেলন? তবে এইবারের ব্রিক্স সম্মেলন নিয়ে যথেষ্ট চিন্তিত মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। ব্রিক্সের বর্তমান পরিকল্পনা কী? দেখুন বন্ধুরা, ব্রিক্স সদস্যদের এখন লক্ষ্য হলো ভবিষ্যতে তারা তাদের অর্থব্যবস্থাকে কীভাবে সুরক্ষিত রাখবে, কারণ আমেরিকাকে কখনো বিশ্বাস করা উচিত না। ইতিহাস বলছে আমেরিকা নিজের স্বার্থে ঘা পড়লেই সে তার মিত্র দেশকেও শত্রুতে পরিণত করে ফেলে। আজকে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক ভালো থাকলেও ভবিষ্যতে যে আমেরিকা ভারতের বিরুদ্ধে কোনো নতুন চাল চালবে না এর কোনো নিশ্চয়তা নেই। তাহলে কিভাবে ভারত সহ অন্যান্য ব্রিক্স দেশগুলি নিজেদের রক্ষা করতে পারে? দেখুন, ব্রিক্স দেশগুলি হঠাৎ করে একটি নতুন কারেন্সি নিয়ে আসতে কিন্তু পারবে না, সেটা যথেষ্ট কঠিন একটি কাজ। কিন্তু তারা যেটা করতে পারে সেটা হলো তারা সুইফট সিস্টেমের অল্টারনেট একটা পেমেন্ট প্রক্রিয়া তৈরি করতে পারে। সুইফট কি? সুইফট হলো সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। যখন একটি দেশ থেকে অন্য একটি দেশে পয়সা ট্রান্সফার করা হয় কোনো কিছু কেনার বিনিময়ে, তখন ব্যাঙ্কগুলি, সেই দেশের ব্যাঙ্কগুলি এই সুইফট সিস্টেমটা ব্যবহার করে। আর এই সুইফট সিস্টেমটির নিয়ন্ত্রক কিন্তু আমেরিকা। যদি কখনো কোনো দেশকে এই সুইফট সিস্টেম থেকে বের করে দেওয়া হয়, তাহলে সেই দেশের আন্তর্জাতিক বাণিজ্যে ভীষণভাবে প্রভাব পড়বে, যেমনটা খুব সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সঙ্গে ঘটল। সেই কারণে আপনারা দেখেছেন বন্ধুরা,
সেই সময় ভারত রাশিয়ার থেকে খুব সস্তায় ক্রুড অয়েল কিনেছিল, কিন্তু তার পেমেন্ট আমরা রাশিয়াকে ভারতীয় পয়সায় করেছিলাম। কিন্তু সমস্যা এখন যেটা দেখা দিয়েছে, রাশিয়া কিন্তু সেই টাকাটাকে আর কনভার্ট করে ডলার করতে পারছে না। এই যে ভারত ধীরে ধীরে নিজেদের ফরেক্স রিজার্ভ বাড়িয়ে চলেছে, ধরুন কালকে ভারতকে এই সুইফট সিস্টেম থেকে বার করে দেওয়া হলো, তখন এই এত ডলারের যে ভ্যালু সেটা কিন্তু তৎক্ষণাৎ শূন্য হয়ে যাবে, কারণ ডলার তো আমেরিকার মুদ্রা, পুরো কন্ট্রোলটাই তাদের হাতে। সুতরাং আমেরিকা এই অস্ত্রটাই ব্যবহার করে যে কোনো দেশের ওপরে যদি ব্রিক্স একটি নতুন কারেন্সি নিয়ে আসে তাহলে কী সমস্যা হতে পারে। দেখুন, সারা বিশ্বের 88% আন্তর্জাতিক লেনদেন ইউএস ডলারেই হয়, অর্থাৎ সারা বিশ্ব এই ডলারকে অ্যাকসেপ্ট করে। আপনি ধরুন ভারত থেকে ডলার নিয়ে জাপানে চলে গেলেন, সেটা কিন্তু ফ্রিলি ট্রেডেবল হবে, সেটা অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা যেভাবে ডলারকে অস্ত্রের মতো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে, তাতে ডলারাইজেশনের কথা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। বিখ্যাত মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড ওলফ এ বিষয়ে কী মতামত দিয়েছে দেখুন। তিনি জানাচ্ছেন, ঐতিহাসিকভাবে বিশ্বে আধিপত্য ধরে রাখা কঠিন হয়ে গেছে যুক্তরাষ্ট্রের জন্য। মার্কিন সাম্রাজ্য ডুবছে, বিশেষ অবস্থান আর ধরে রাখতে পারবে না যুক্তরাষ্ট্র। নির্দিষ্ট কিছু বিষয়ের ওপর ভিত্তি করে দেশের উত্থান পতন হয়। সামরিকভাবে বিশ্বে আমাদের আশেপাশে কেউ নেই, কিন্তু এগুলো চিরস্থায়ী নয়। যাই হোক, শুনলেন বন্ধুরা এই বিশেষজ্ঞের মতামত। তো এইটুকু বোঝা যাচ্ছে যে আমেরিকা সহ পশ্চিমা দেশ যথেষ্টই চিন্তিত এই ব্রিক্স সম্মেলন নিয়ে। তো এ বিষয়ে আপনাদের কী মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।